নির্বাচন সংক্রান্ত শর্তাবলী পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে সমস্যা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত শর্তাবলী পূরণ করতে পারলে ব্যক্তি হিসেবে যে কেউ আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। এই বিষয়ে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। তথ্য উপদেষ্টার এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্দলীয় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা? আর এ নিয়েই আমাদের আজকের বার্তাকক্ষ। প্রিয় দর্শক, বার্তাকক্ষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ আহমেদ। আজকে আমাদের আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট আলতাফ পারভেজ। কেমন আছেন আপনি? জি। আজকের তথ্য উপদেষ্টার এই প্রেস কনফারেন্সের পরে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে অংশ নিতে পারবেন কিনা? আপনার কি মনে হয়? তথ্য উপদেষ্টা যেটা বলেছেন সেটা নিশ্চয়ই সরকারেরও কথা, এবং ওনার বক্তব্যে এসেছে যে নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনের যাবতীয় শর্ত পূরণ করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। জি। আমাদের দেশে তো স্থানীয় সরকার নির্বাচন এখন দলীয় প্রতীক ছাড়া হয়। তার মানে দলীয় প্রতীক না থাকা এবং জয় বাংলা স্লোগান না থাকলেই তো যে কেউ বলবে বা বলতে পারে যে আমি একজন প্রার্থী। তার মানে আওয়ামী লীগের সাথে যারা যুক্ত এবং মুক্ত অবস্থায় আছেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন, এটাই তো সাধারণভাবে ধরে নেওয়া যায়, এবং নিশ্চয়ই অনেকেই অংশ নিবেনও। এটা একটা আমি বলবো চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের একটা নতুন সিদ্ধান্ত, এটা তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। এবং বেশ কিছুদিন ধরে যে আওয়ামী লীগের কর্মীদের মিছিল, মিটিং, পত্রপত্রিকায় এইসব নিয়ে গুঞ্জন যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না ইত্যাদি, তার একটা ছোট উত্তর এই বিবৃতিতে পাওয়া গেল যে স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশ নিতে যাচ্ছে। আজকের প্রেস কনফারেন্সে একজন সাংবাদিক তথ্য উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন যে সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, সেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যারা বাংলাদেশে আছেন তাদের অনেকেই নির্বাচনে ইচ্ছুক বা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার সেই স্পেস বা সুযোগ দেবে কিনা, যেহেতু নির্দলীয় নির্বাচন হতে যাবে, এ বিষয়ে সরকারের অবস্থানটা কি? তখন তথ্য উপদেষ্টা জানিয়েছেন যে কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগেরও হন, কারণ এটা নির্দলীয়, এরকম ভাবে তিনি বলেছেন। একটা পর্যায়ে তিনি বলেছেন যে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটি করার জন্য, সেটা যদি পূরণ করতে পারেন তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। হ্যাঁ, এটা তো যেটা আমি একটু আগে বললাম যে নির্বাচনে তো যে কারোর জন্য কিছু শর্ত থাকে, সেটা তো সাধারণ শর্ত, সেটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো সেটা পূরণ তো করবেই। আর হলো তারা দলীয় প্রতীক তো থাকছেই না। তার মানে আওয়ামী লীগ করার জন্য বা করার কোট এন্ড কোট অপরাধে নির্বাচন না করতে পারার আর কোনো কারণ দেখা যাচ্ছে না। আমি যেটা যুক্ত করতে চাই যে এই যে সিদ্ধান্তটা, তার মানে আওয়ামী লীগ সম্পর্কে এটা দ্বিতীয় সিদ্ধান্ত বলা যায়। প্রথম সিদ্ধান্ত ছিল দলটি নিষিদ্ধ, সেটা অন্তর্বর্তীকালীন সরকার করে গিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ মানে একটা দল নিষিদ্ধ। কার্যক্রম না থাকলে তো একটা দলের আর কোনো অস্তিত্ব থাকে না, সেই দলটা একটা মৃত দল। কিন্তু যখনই কার্যক্রমের অনুমতি দেওয়া হয় তখনই একটা দল হিসাবে আবির্ভূত হয়। আমি বেঁচে আছি মানে আমার কিছু কার্যক্রম আছে, আমার অস্তিত্ব আছে। অস্তিত্ব ছাড়া তো আমার কোনো মানে নেই। তো আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, সেটা গত সরকারের সিদ্ধান্ত ছিল, এই সরকার সেটা অব্যাহত রেখেছে। তো এখন দ্বিতীয় সিদ্ধান্ত দেখা যাচ্ছে যে এই দল নিষিদ্ধ থাকছে বা দলের কার্যক্রম নিষিদ্ধ থাকছে, যাই বলুন,
সেই দলের সংগঠকরা, কর্মীরা নির্বাচন করতে পারবে। তারা জয় বাংলা স্লোগান না দিলেই হলো, এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। উভয় সিদ্ধান্তই মানে আওয়ামী লীগের জন্য সুবিধাজনক হয়েছে, এই কথাটা আমি যুক্ত করতে চাই। আপনি ব্যাখ্যা শুনতে চাইলেও আমি বলতে পারি। আমি ব্যাখ্যায় যাব, তার আগে আপনার কাছ থেকে জানতে চাই যে এটি একটি রেওয়াজে পরিণত হয়েছে ইলেকশনের পর থেকে যে তথ্য উপদেষ্টা প্রতি মঙ্গলবার যে আমাদের সচিবালয়ে তিনি ব্রিফিং করেন। এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে তিনি ব্রিফিং করেছেন, বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে ব্রিফিং করেছেন, বিভিন্ন ইস্যুতে তিনি সরকারের স্পোকস পারসন হিসেবে তিনি বক্তব্য দিয়ে থাকেন। তার মানে তথ্য উপদেষ্টার আজকের যে বক্তব্য সেটি সরকারের বক্তব্য। নিশ্চয়ই তিনি নীতি নির্ধারণী মহলের সঙ্গে বা সর্বোচ্চ পর্যায়ে কথা বলেই তো এই ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন, সেটাই তো হওয়ার কথা, তাই না? হ্যাঁ, এবং উনি যে শুধু তথ্য উপদেষ্টা নন, আমি যতদূর জানি উনি সরকারের একজন নীতি বিশ্লেষক। তার মানে সরকারের নীতি প্রণয়নের সঙ্গে উনি যুক্ত। তো ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছেন বলা যায়। সম্প্রতি আমরা দেখেছি যে স্থানীয় সরকারের যিনি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, তিনি জানিয়েছিলেন যে বর্ষা মৌসুম শেষ হওয়ার পরে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নাগাদ সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন হবে। এই নির্বাচনগুলো ধরেন ৪,৫৮১টি ইউনিয়ন পরিষদ দিয়ে প্রথমে শুরু হবে, ধাপে ধাপে ৬১টি উপজেলা, এরপরে ৪৯৫টি ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা, ৩৩০টি পৌরসভা এবং সবশেষ বগুড়া সহ যে ১৩টি সিটি কর্পোরেশন আছে সেখানে। তো এইটা কি একটা মেসেজ কিনা সারা দেশে যারা সফট আওয়ামী লীগার বা আওয়ামী মনোভাবাপন্ন মানুষ ছিলেন তাদের প্রতি, যে তাদেরকে সঙ্গে নিয়ে মানে ইনক্লুসিভ একটা স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা যেটি নির্দলীয় হবে, সেখানে তাদের জন্য স্পেস রাখা। হ্যাঁ, সরকারের এটা মনে হচ্ছে সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সবাইকে সুযোগ দিতে আগ্রহী। সরকার কেমন নির্বাচন হবে সেটা আমরা এখনো জানি না, কিন্তু সরকার যে কাউকে নির্বাচনের প্রক্রিয়ায়, স্থানীয় নির্বাচন যেহেতু এটা ব্যক্তি অংশ নিতে পারে, যে কোনো ব্যক্তি দলীয় পরিচয় না দিয়ে, তো সকল ব্যক্তিকে অংশগ্রহণের সুযোগ করে দিতে চাইছে, এটাই তো সরকারের সিদ্ধান্তে প্রতীয়মান হয়। এটাকে কি আমরা লেভেল প্লেইং ফিল্ড বলতে পারবো? না, সেটা একটু আরো বৃহত্তর বিষয়। দেখুন, জাতীয় নির্বাচন হয়েছে একটা নির্দলীয় সরকারের অধীনে, বা বলা যায় একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কিন্তু এই নির্বাচনটি হচ্ছে যখন প্রশাসন দলীয় সরকারের অধীনে রয়েছে, অর্থাৎ পুলিশ বাহিনী, বেসামরিক প্রশাসন যে দুটো নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেগুলো একটা দলীয় সরকারের অধীনে রয়েছে। নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, এটা ঠিক, কিন্তু যখন দলীয় সরকার ক্ষমতায় থাকে, আমাদের দেশের ঐতিহ্য বলুন আর খারাপ ঐতিহ্য বলুন, সেই নির্বাচন কমিশনের কাজে দলীয় সরকারের ইচ্ছা অনিচ্ছার একটা ছাপ থাকে, না থাকলেই ভালো হতো। তো ফলে ইতিমধ্যে বর্তমান সরকার বিভিন্ন স্থানীয় সরকার স্তরে প্রশাসক বসিয়েছে, সিটি কর্পোরেশনগুলোতে, পৌরসভাগুলোতে, ঢাকায়ও সিটি কর্পোরেশনে প্রশাসক রয়েছে। সেই প্রশাসকরা এখন যেভাবে কাজ করছেন, বরাদ্দ দিচ্ছেন, নিশ্চিতাতে তারা যেহেতু বিএনপি দলীয় লোক, তার মানে একটা দলীয় ছাপ তো তাদের কাজে আছে। ফলে এরকম বরাদ্দের পর যখন, বা এরকম প্রশাসকদের দায়িত্বের পর যখন একটা নির্বাচন হবে, সেইটায় লেভেল প্লেইং ফিল্ডের একটা ঘাটতি থাকবে। এখন সেই ঘাটতি পুষিয়ে কতটা সুষ্ঠু নির্বাচন হবে, করা যাবে, সেটা নির্বাচন কমিশনের সাহস, আন্তরিকতা, অঙ্গীকারের উপর নির্ভর করে। কিন্তু এটা ঠিক যে এটা একটা চ্যালেঞ্জ, যখন পুলিশ বাহিনী এবং সাধারণ প্রশাসন কোনো দলীয় সরকারের অধীনে থাকে, নির্বাচন কমিশন চাইলেও খুবই সুন্দর একটা নির্বাচন করা খুবই কঠিন বাংলাদেশে। ফলে আমি মনে করি না যে এটা সরকার আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নির্বাচন করতে দিচ্ছে, এর মানে এই না যে এটা লেভেল প্লেইং ফিল্ড হয়ে যাচ্ছে। সেটা আরো অনেক বড় ব্যাপার, আর বৃহত্তর ব্যাপার। কিছুদিন ধরেই বিএনপি, জামাত, এনসিপি একই সুরে কথা বলছিল
ইলেকশন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তাদের ফেরা, রাজনীতিতে ফেরা, নানান ইস্যুতে। তখন কিন্তু মনে হয়েছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেই মনে হচ্ছিল। তাদের কথার সুর যেহেতু এক ছিল। সম্প্রতি বিএনপির ১০০ দিন শাসনের ১০০ দিন পূর্ণ হয়েছে এবং সেখানে ৬০৫ জন ব্যক্তি সারা দেশে নিহতের খবর পাওয়া গেছে এবং টিআইবি একটি প্রতিবেদনও তৈরি করেছে, যেটিকে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ত্রুটিপূর্ণ, এবং এই প্রক্রিয়া নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। সারা দেশে ব্যাপক আলোচনারও সৃষ্টি হয়েছে এবং আমরা সংসদে থেকে শুরু করে সারা দেশে জামাত ইসলাম বিরোধী দল, প্রধান বিরোধী দল, তাদের কার্যক্রমে দেখেছি বিএনপিকে একটি চাঁদাবাজি দল হিসেবে মোটামুটি তারা স্ট্যাবলিশ করে ফেলেছে। তো বিএনপির সঙ্গে জামাতের যে দূরত্ব, এনসিপির যে দূরত্ব তৈরি হচ্ছে, তাতে করে এই যে নির্বাচনে আওয়ামী লীগ মনোভাবাপন্ন মানুষ যদি নিরপেক্ষভাবে নির্দলীয় নির্বাচনে অংশ নিতে পারে বা তাদের সুযোগ করে দেয়, তাহলে নতুন করে বাংলাদেশের রাজনীতিতে একটি খেলা বা সমীকরণ শুরু হতে পারে কিনা। না, সেটা ঠিক। যদিও সরকার আপাতত জানাচ্ছে যে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দলীয় বিবেচনার বাইরে, পরিচয়ের বাইরে এসে নির্বাচনে অংশ নিতে পারবে, কিন্তু সাথে সাথে যে সহজেই সেটা পারবে এমন ভাবার কারণ নেই। কারণ গত ২ বছর আওয়ামী লীগের সাথে যুক্ত অনেকের বিরুদ্ধে নানা ধরনের মামলা মোকদ্দমা রয়েছে, অনেকে তাদের এলাকায় নেই, অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন, এবং সবচেয়ে বড় বিষয় তাদের বিরুদ্ধে তো একটা সামাজিক অসন্তোষ রয়েছে। কারণ গত ১৫ বছর আওয়ামী লীগের ভূমিকায় তো জনগণ ক্ষুব্ধ ছিল, সেই ক্ষোভের উপর দাঁড়িয়েই তো গণ অভ্যুত্থান হলো। ফলে সরকার সুযোগ দিলেও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা চট করে নির্বাচন সহজে করতে পারবে এবং বর্তমান সরকার বা বর্তমান বিরোধী দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে, এটা মনে হয় না। কিন্তু এটা তাদের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশে ফেরার একটা সুযোগ তো অবশ্যই। কিন্তু নির্বাচনে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে, এর মধ্য দিয়ে দেশে একটা নতুন মেরুকরণ ঘটে যাবে, আমার মনে হয় এটা এত দ্রুত ঘটবে না। আরেকটা বিষয় হচ্ছে যে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, যে অবনতি আমরা বলবো, ৬০৫ জন যেহেতু মারা গেছে ১০০ দিনে, সেটি অবশ্যই সিগনিফিকেন্ট। পাশাপাশি রয়েছে ৫০০ জনের উপরে শিশু মারা গেছে সারা দেশে হামে। তো সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। মানুষ ফ্যামিলি কার্ডের চেয়ে হামে শিশু মৃত্যু কম দেখতে চায়। দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে যাতে আইন শৃঙ্খলা থাকে, শান্ত পরিবেশ তারা দেখতে চান। তো এগুলোকে ইস্যু করে জামায়াত এবং এনসিপি দেশের বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছে, তারা কথা বলছেন। তো সামনে যেহেতু সেপ্টেম্বর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন সম্ভাব্য, তো সেই ক্ষেত্রে বিএনপি নিশ্চয়ই চাপে পড়বে। সেই চাপে পড়ার আগে যদি আওয়ামী ঘরানার লোকজন তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়, তাহলে কি মানে রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করবে? না, এটা হয়তো নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে, সেটা ঠিক। আর আপনি যেটা বললেন যে টিআইবি যেটা বলেছে যে ১০০ দিনে ৬০৫ জন মারা গেছে, এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে এই ১০০ দিনে ৬০৫ জন মৃত্যুর ঘটনাটা ঠিক আছে, কিন্তু পুলিশ বাহিনী বলেছে এটা আগের ১০০ দিন বা আগের সময়, আগের ১ বছর বা আগের ৩ মাস, মানে আগের তুলনায় এটা অবনতি নয়, আগেও এরকম ঘটনা ঘটেছে। তুলনামূলক বিশ্লেষণে সংখ্যাটা তারা ন্যায্যই মনে করেছে, কিন্তু তারা বলছে যে অবনতি বিশেষ ঘটেনি, মোটামুটি একই পরিস্থিতি আছে। কিন্তু দেখুন, ৬০৫ বলুন বা ১০৫ বলুন, প্রতিটা এগুলো তো সন্ত্রাসী ঘটনা। মব সংস্কৃতি বলুন, শিশুদের নির্যাতন বলুন, খুনোখুনি তো হচ্ছে ব্যাপক। কিন্তু আমি বলবো এখানে আসলে পুলিশ বাহিনীর কাছে বা প্রশাসনের কাছে আমাদের যে প্রত্যাশা, সেটা আমার মনে হয় আরো বাস্তবসম্মত হওয়া প্রয়োজন। এই কারণে যে সমাজে ব্যাপক ধনবৈষম্য, আয় বৈষম্য, যে সমাজে সাংস্কৃতিক কর্মকাণ্ড বলে কিছু নেই, সুস্থ বিনোদনের কেন ব্যবস্থা নেই,
যেখানে সিনেমা, গান, নাটক সবকিছু নিষিদ্ধ রাখতে চায় সমাজ, এবং যেখানে রাজনীতি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দেয়। আমি অনেকগুলো কারণ বললাম, মানে অর্থনৈতিক কারণ, একটা চরম আয় বৈষম্য, ধনবৈষম্য, কর্মসংস্থান নাই, সেখানে তরুণরা, কিশোররা কি করবে? তারা এই ধরনের সন্ত্রাসী কাজের দিকে ধাবিত হবে, কারণ অনেক জায়গায় সম্পদ নিয়ে সংঘাত, কে সম্পদটা অবৈধভাবে দখল করবে, সেই ধরনের সংঘাতেরই তো ফল খুনাখুনি। আরেকটা হলো, সমাজে তো কোনো সুস্থ বিনোদন নাই, সুকুমার বৃত্তির কোনো চর্চা নাই, মানে গড়ে উঠছে শিশু অবস্থা থেকে মানুষ একটা বন্য অবস্থায়। এইটা একটা সাংস্কৃতিক বাস্তবতা। আবার মানুষ দেখছে যে সন্ত্রাসী তারই কদর বেশি, গ্রাম শহর সব জায়গায়। তো এরকম শর্ত যেই সমাজে থাকে, সেই সমাজে তো পুলিশ বাহিনী সন্ত্রাস খুনোখুনি নিয়ন্ত্রণ করতে পারে না। পুলিশ বাহিনীর সংখ্যা কত দেশে? 2 লাখ 3 লাখ হবে, আর দেশে মানুষ তো প্রায় 20 কোটি। সবার পেছনে তো পুলিশ একজন করে দাঁড়িয়ে থাকবে না। আমরা যেটা আশা করতে পারি যে এই ধরনের খুনোখুনি যখন হয়, অন্যায় যখন হয়, তার সুষ্ঠু বিচার হচ্ছে কিনা, তদন্ত হচ্ছে কিনা, তাৎক্ষণিকভাবে সেটা পুলিশ যাচ্ছে কিনা সেই জায়গায়, তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে কিনা, বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে কিনা, সেগুলো। এটা তো ঠিক যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল, শহর গ্রাম জুড়ে মব সংস্কৃতি একটা চূড়ান্ত অবস্থা আমরা দেখেছি। বর্তমান সরকার আমলে চেষ্টা করছে সরকার পুলিশ বাহিনীকে ঠিক করতে এবং একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সমাজের উপর, কিন্তু সেটা যে সফল হয়নি 100 দিনে 605 জন খুনের ঘটনাই তো প্রমাণ করছে। বিশেষ করে গত কয়েক মাসে আমরা দেখছি শিশুদের নির্যাতন, শিশু এবং নারী নির্যাতনের সংখ্যাটা বেড়েছে, ধর্ষণ এবং হত্যা দুটোই বেড়েছে। এখন ওই যে যেটা বললাম, আমরা এগুলার প্রশাসনিক অংশটা দেখছি, আমরা খবরটা দেখছি, কিন্তু এই যে সমাজে যে ঘৃণা, বিদ্বেষ, খুনোখুনি, নির্যাতন, একটা আগ্রাসী সমাজ, একটা বন্য সমাজের লক্ষণ তো প্রকাশে। তো সেই সমাজটা তো তৈরি করেছে এই সমাজের মানুষকে। সেটা কিভাবে তৈরি হলো, ওই অংশটার দিকে মুখ ফিরিয়ে রাখলে, ওইটাকে আড়াল করার চেষ্টা করলে কিন্তু আমরা এখানে শুধু পুলিশের দায়িত্বহীনতা, পুলিশের গাফিলতি দেখব, কিন্তু আসলে একা পুলিশ বাহিনী এই সমাজ নিয়ন্ত্রণ করতে পারবে না। এটাই বাস্তবতা। এবং আপনি যেটা একটু আগে বললেন, স্থানীয় সরকার নির্বাচন যদি হয়, দেখুন এই নির্বাচন তো প্রতীক ছাড়াও, তার মানে শাসক দলের একাধিক প্রার্থী থাকতে পারে। এখন আওয়ামী লীগের লোকজন থাকবে মনে হচ্ছে নির্বাচনে, জামাতে ইসলাম থাকবে, আরো অন্যান্য দল থাকবে, এবং স্থানীয় নির্বাচনে একটা স্থানীয় সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হবে। তো পুলিশ কত দিকে সামলাবে? এখন এই সংঘাত নির্বাচনী একটা সংঘাত, আবার স্থানীয় সমাজের যে দুর্নীতি, সম্পদের দখল বেদখলের লড়াই, সেগুলা কেন্দ্রিক সন্ত্রাস। ফলে পুলিশ বাহিনী দিয়ে আসলে আমরা এটা আশা করতে পারি না যে কোন সরকার এই খুনোখুনির সংস্কৃতি একেবারে বন্ধ করতে পারে। আপনি তো সমাজ নিরীক্ষণ করেন, আপনি লেখালেখি করেন, নিয়মিত কলাম লিখেন। গত 100 দিনে বিএনপি সরকার যেভাবে দেশ চালিয়েছে, দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে নিয়ন্ত্রণ করেছে, বা খুনোখুনি, হত্যা, রাহাজানি, চাঁদাবাজি, নারী শিশু ধর্ষণ, হত্যা হয়েছে, তাতে কি আপনি সন্তুষ্ট? না, আমি নিজে সন্তুষ্ট নই, আমার মনে হয় না সমাজের কেউই সন্তুষ্ট। কিন্তু প্রথমত বিএনপি মাত্র 3 মাস এসেছে, এবং বিএনপি যেই পুলিশ বাহিনী পেয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী পুলিশ বাহিনী, তারা নৈতিকভাবে প্রচন্ড দুর্বল ছিল, তারা সাংগঠনিকভাবেও দুর্বল ছিল, যে দুটো একটু জরুরি বিষয়। এবং আমাদের এই পুলিশ বাহিনীতে দক্ষতার ঘাটতি আছে, এর দুর্নীতিজনিত সমস্যা আছে, এগুলো তো লুকোনোর কিছু নেই, সবাই দুর্নীতিগ্রস্ত নয়, কিন্তু এটা একটা বড় সমস্যা আছে। সবচেয়ে বড় কথা, সমাজে অপরাধ প্রবণতা তো ঊর্ধ্বগতিতে আছে, এবং অপরাধীরা প্রযুক্তিগতভাবে প্রচন্ড দক্ষ, পুলিশ বাহিনী অত দক্ষও নয়। এখন ফলে বিএনপি এটা একটা স্ট্রাগলের ভিতর আছে, একটা সংগ্রামের ভিতর আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমনও বলা যায় না, আবার তারা খুব সুন্দর
কন্ট্রোলে রেখেছে, আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়েছে, এটাও বলা যায়। জি এরকম একটা অবস্থায় আছে। এটা সমাজে অসন্তোষ আছে যে মব সন্ত্রাস তো হচ্ছে, অনেক জায়গায় মাজারে হামলা হচ্ছে, নারীদের উপর হামলা হচ্ছে, অনেক জায়গায় গান বাজনার অনুষ্ঠান চাঁদাবাজি রেগুলার হচ্ছে। এবং আজকে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখন পটুয়াখালীতে উপজেলা ছাত্র দলের সভাপতি, তার নাম আব্দুল্লাহ আল ফাহাদ, তিনি এক ভদ্রলোকের, একজন ইজারাদারের গাড়ির সঙ্গে তার মানে ঝগড়া হয়েছে, গাড়ি ড্রাইভারের সঙ্গে ঝগড়া হয়েছে, ওই ড্রাইভারকে তিনি মেরেছেন এবং আর একজন ড্রাইভারের সহযোগিতায় চাবি নিয়ে ওই গাড়িটা ওখান থেকে নিয়ে গেছেন এবং ইজারাদার অভিযোগ করেছেন, ইজারাদারের নাম রাজীব, যে ওই গাড়ির মধ্যে ঘাটের ইজারার টাকা ছিল। আজকে এটা আমরা যখন টকশোটা শুরু করি তার আগেই আমি নিজেই স্ক্রিপ্টটা এডিট করে এসেছি। তো সারা দেশে এভাবে ছাত্রদল এবং বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগগুলো এসেছে। আমি বলবো না যে এই ঘটনা ঘটেছে, আমরা বলবো অভিযোগ এসেছে, সত্য মিথ্যা পুলিশ যাচাই করবে। তো এরকম কিন্তু ঘটনা অলমোস্ট প্রতিদিনই গণমাধ্যমে আসছে, আপনি নিজেও দেখছেন। দেখুন, এখানে দুটো ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকার আমলে যখন এরকম ঘটনা ঘটতো, বিএনপি তাদের কর্মী সমর্থক সংগঠকদের বহিষ্কার করত আর বলতো যে অন্তর্বর্তীকালীন সরকার এদের ধরছে না কেন, আমরা তো বহিষ্কার করে দিচ্ছি। এখন তো বিএনপিকে জবাবদিহি করতে হবে, এখন পুলিশ বাহিনী তাদের হাতে আছে। এখনো দেখা যাচ্ছে যে এগুলা ঘটছে। তো দুটো সংকট দেখা যাচ্ছে। এক হলো বিএনপির দল হিসাবে তাদের কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ করতে পারছে না, দুর্নীতি, সেটা একটা ব্যাপার। এবং পুলিশ বাহিনীও এইটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। পুলিশ বাহিনী কেন পারছে না সেটা হলো গুরুত্বপূর্ণ। পুলিশ বাহিনী আসলে যে পুলিশ বাহিনীর সংস্কার হয়নি, অন্তর্বর্তীকালীন সরকার আমলে এটা একটা বড় এজেন্ডা ছিল যে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে পুলিশ কখনো যেই দল ক্ষমতায় আছে তার কর্মী সমর্থকদের দুর্নীতি নৈরাজ্য নিয়ন্ত্রণ করতে পারবে। পুলিশ বাহিনীর সর্বোচ্চ মাথায় আছেন কি? স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একটা দলের লোক। তাহলে এখন পুলিশ বাহিনী ওই দলের লোককে খুব সাহসের সঙ্গে যেয়ে কোনো অন্যায় করলে কি ধরতে পারবে? সেই স্বাধীনতা কি আমরা এই পুলিশ বাহিনীকে দিয়েছি? এই পুলিশ বাহিনী তো তৈরি হয়েছে ব্রিটিশ আমলে, ব্রিটিশ সরকারের স্বার্থ দেখা। কিন্তু আমরা তো খুলনায় দেখেছি সম্প্রতি, গতকালও দেখেছি যে সেখানে পুলিশের অভিযান চলেছে, র্যাবের অভিযান চলেছে, সেখানে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আপনাদের কাগজে যখন ধারাবাহিক রিপোর্ট হয়েছে খুলনা সন্ত্রাস, তখন পুলিশ বাহিনী ধরতে বাধ্য হয়েছে, কারণ অন্যায় এত বেশি যে সেখানে একটা দুটো অভিযান না চালিয়ে পারা যাচ্ছে না। কিন্তু এইটা তো সারা দেশের চিত্র নয়। আপনি একটু আগেও বললেন যে অনেক জায়গায় ঘটছে এর ভিতরে। ঢাকার মোহাম্মদপুরে আমরা প্রায় প্রতি সপ্তাহেই দেখি না অরাজকতা। এটা তো রাজধানীর একটা চিত্র। বিভিন্ন জায়গায় বিএনপির লোকরা নিজেরা রেগুলার সন্ত্রাস, তার মানে এইগুলা যদি আমরা এগুলার নিরাময় চাই, আমরা যদি চাই এগুলা কমুক, তাহলে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রত্যেকটাকে স্বাধীন করে দিত। তাদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, অভিযান চালানোর স্বাধীনতা, তখন তারা দেখবে না যে এ কি শাসক দলের লোক না বিরোধী দলের। আপনার অবজারভেশন কি? দেশের সাধারণ মানুষ কি চায়? ফ্যামিলি কার্ড চায় নাকি শান্তিতে থাকতে চায়? মানুষ দুটোই চায়। ফ্যামিলি কার্ড মানে হলো যে অর্থনৈতিক ন্যায় বিচারের বিষয়। তো মানুষ চায় অর্থনৈতিক ন্যায় বিচারও হোক, ব্যক্তিগতভাবে সে নিরাপত্তার সঙ্গেও থাকতে চায়। এই দুটো তো বিপরীতমুখী কিছু নয়। যেমন এখন বাজেট আসছে, কোনটা আগে চায় মানুষ? আমি বলবো সবকিছুই আগে চায়। মানে এগুলা এমন না যে এটা আগে এটা আগে, অবশ্যই নিরাপত্তা একটা, কারণ বেঁচে থাকার নিরাপত্তা না পেলে তো অন্যগুলো অর্থই। তাহলে অবশ্যই একটা শরীরের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা, তার সম্পদের নিরাপত্তা, বেঁচে থাকার নিরাপত্তা, এগুলো তো মানুষের সর্বোচ্চ চাওয়া, প্রাথমিক চাওয়া। বিএনপিতে যেহেতু অনেক নীতি নির্ধারক আছেন, অনেক গবেষক আছেন, অনেক ভালো মানুষজন আছেন, আপনার কাছে কি এরকম মনে হয় কিনা হালকা করে যে এই যে সারা দেশে আইন শৃঙ্খলার যে অবনতি সেগুলো আছে, তারপরে হামে শিশু মৃত্যুর ঠেকাতে পারছে না সেই ব্যর্থতা আছে, অন্যদিকে জামাত এনসিপি এগুলোকে কেন্দ্র করে ক্যাম্পেইন আছে, প্রোপাগান্ডা আছে,
তো আগামী ইলেকশনে এর একটা বিরাট প্রভাব পড়তে পারে, লোকাল গভর্নমেন্ট ইলেকশনে। সেই ক্ষেত্রে বিএনপি কোণঠাসা হয়ে পড়ে কিনা, সেই সেই স্ট্র্যাটেজিকে সামনে রেখে তারা একটু ইলেকশনটাকে নির্দলীয় করে দিল, যাতে করে সেখানে আওয়ামী মনোভাবাপন্ন মানুষজন নির্দলীয়ভাবে তারা অংশ নিতে পারে, যার ফলে ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যায়। না, আমি দেখুন সমাজে তো অনাচার তো অনেক ধরনের, যেমন হামের ঘটনা আপনি বললেন, প্রায় 600 শিশু মারা গেছে। জি, হামের সংকটটা তৈরি করে দিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা টিকা দেয়। আপনি স্বীকার করেন? না, এটা তো বাস্তব ঘটনা, তথ্য, যে অন্তর্বর্তীকালীন সরকার যদি টিকাটা ঠিকভাবে দিত তাহলে এত শিশুর মৃত্যু হতো না। অনেক লোকজন আছেন স্বীকার করেন, এটা মানব সৃষ্ট একটা দুর্যোগ, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এর জন্য কাউকে কাঠগড়ায় দাঁড় করানো হয়নি, কোনো তদন্ত পর্যায়ে বিচার হওয়া সেটা হয়নি। এটা বাংলাদেশেই সম্ভব। কিছু মনে করবেন না, ধরেন শেখ হাসিনার এই ফ্যাসিস্ট আমলে সবশেষ সরকারি হিসাবে যে মৃত্যুর সংখ্যা আন্দোলনের সময় 844 বা 34, এটি যেমন কম না, তেমনি আপনি যে বললেন যে দেশে হামে শিশু মৃত্যু হয়েছে 600, এই 600 শিশু তো একসময় বড় হতো, দেশের ভবিষ্যৎ হতো। প্রতিটি মৃত্যুই কিন্তু আমি কোনোটার সাথে কোনোটা কম গুরুত্ব বলছি না। অনেকে বলছে যে এটা হামে মৃত্যু, আমাদের কি করার আছে, স্বাস্থ্য ব্যবস্থা আমি তো দুর্গতি নেব না, কিন্তু আমি যেটা বলছি যে আবার বর্তমান সরকারও এই মৃত্যু কিন্তু থামাতে পারছে না। প্রায় প্রতিদিনই 8 জন 10 জন করে মারা যাচ্ছে, এবং আমাদের দেশের মহামারী আকারে চলে যাচ্ছে বলে স্বাস্থ্য নিয়ে যারা গবেষণা করেন তারা কিন্তু এই অনুষ্ঠানে এসেও বলে গেছেন, কিন্তু সরকার কিন্তু মহামারী হিসেবে ঘোষণা করছে না। আমি বলবো সমাজের দিকটাও খেয়াল করতে চাই। আমাদের সমাজের একটা দুর্ভাগ্যের ব্যাপার যে এখানে কোনো অন্যায় যদি সোশ্যাল মিডিয়া ভাইরাল না হয়, তাহলে সেটার বিচার পাওয়া যাচ্ছে না। একজন শিশু যখন পল্লবীতে নির্যাতিত হয়ে মারা গেল, পুরো সমাজ সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হলো, প্রধানমন্ত্রী চলে গেলেন তার বাড়িতে, এবং সেই ঘটনার দ্রুত বিচার হয়ে 19 দিনের মাথায় ন্যায় বিচার পেয়েছে। কিন্তু 8 দিন হাসপাতালে 6টা শিশু দম বন্ধ হয়ে মারা গেল, নবজাতক। সেই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু চিৎকার হলো না। অর্থাৎ আমাদের দেশে এখন দুটো সরকার, একটা হলো তারেক রহমানের সরকার, আর একটা হলো ফেসবুক সরকার। তো ফেসবুক সরকার কোথাও সোচ্চার না হলে তারেক রহমানের সরকার কিন্তু সক্রিয় হচ্ছে না। কিন্তু আমি শেষ করি, এই ফেসবুক সরকার, সোশ্যাল মিডিয়ার সরকার যে কোনটায় সক্রিয় হবে, সোচ্চার হবে, কোনটায় হবে না, এটা বোঝা মুশকিল। 8 দিন হাসপাতালে 6 শিশু নিয়ে, হামে মৃত্যু নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া সোচ্চার নয়। এই যে সমাজের যে ডাবল স্ট্যান্ডার্ড, সেইটাকেও কিন্তু আমাদের বলতে হবে। এটা কেন হলো? এইটাই তো, এটা একটা রহস্যময় যে সমাজ দেখে কোনটায় খুব দায় দায়িত্ব না নিয়ে সোচ্চার হওয়া যাবে, কিন্তু 8 দিন হাসপাতালের ক্ষেত্রে আমরা দেখলাম সেখানে বরং একটা দল, যদি খোলামেলাভাবে বলি যে 8 দিন হাসপাতালের পরিচালনা পর্ষদের সঙ্গে জামাত ঘরানার ডাক্তাররা বা উদ্যোক্তারা জড়িত বলেই কি সোশ্যাল মিডিয়া অথবা দেশের মানুষজন সেভাবে 8 দিন হাসপাতালকে অভিযোগ হতে পারে? সেটা হতে পারে। এখন তার মানে কি দাঁড়ালো, সমাজের মানুষ হিসেবে আমাদের সোচ্চার হওয়াটাও দেখা যাচ্ছে যে মানে গণ আকারে নয়। আমরা আগে দেখি কোথায় নিরাপদে সোচ্চার হওয়া যাবে, কোথায় আমার স্বার্থ আছে। তো যখন সমাজের এই ধরন থাকে, সমাজের নৈতিক অবস্থানের নানা ধরনের টানাপোড়েন থাকে, গাফিলতি থাকে, তখন সরকারেরও গাফিলতি আমরা দেখতে পাই। সরকারের কাছেও আমরা পূর্ণ জবাবদিহিতা সব বিষয়ে আশা করতে পারি না, এবং পাইও না। আপনার তাহলে কি মনে হচ্ছে যে আজকে তথ্য উপদেষ্টার যে ডিক্লারেশন বলবো না, যে ঘোষণা, বিবৃতি, এর ফলে কি আওয়ামী ঘরানার মানুষজন তারা কি আশায় বুক বাঁধবে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশ নেবে এবং তাদের কোনো না কোনো জায়গায় হয়তো জনপ্রতিনিধি নির্বাচিত হয়েও আসতে পারে? দেখুন, এটা আমি শুরুতে বলেছি যে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করা হয়, তাকে আসলে ফেভার করা হয়েছে। ফেভার করা হয়েছে যে তাকে আর নির্বাচনে যে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। এখন আবার বলা হলো দলীয় পরিচয় ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ইলেকশনে যেতে পারবে। তার মানে আবারও ফেভার করা হলো, সে এখন নির্বাচনে যাবে, এবারও তাকে জবাবদিহি করতে হবে, কারণ সে তো দলের লোক হিসেবে যাচ্ছে না, সে তো যাচ্ছে স্বতন্ত্র ব্যক্তি হিসাবে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তার মানে উভয় ক্ষেত্রেই আগের সরকার এবং বর্তমান সরকার আসলে এই দলটির প্রতি ফেভার করছে।
কিন্তু এই দলের ক্ষমতায় থাকাকালীন তো প্রচুর সম্পদ পাচার হয়েছে, প্রচুর মানুষ গুম খুন হয়েছে, জুলাই অভ্যুত্থানে প্রচুর মানুষ শহীদ হয়েছে। সেগুলোর জন্য জনগণ কিন্তু এই দলের কাছে একটা জবাবদিহিতা চাইবে, প্রত্যাশা করে। ফলে আওয়ামী লীগকে নির্বাচন করতে, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দলীয় পরিচয়ের বাইরে নির্বাচন করতে দিলেই তাদের জন্য যে খুব সুখকর অভিজ্ঞতা অপেক্ষা করছে নির্বাচনী মাঠে, সেটা বলা যায় না। তাদেরকে অবশ্যই জনগণের কাছে একটা জবাবদিহি করতে হবে। নিষিদ্ধ বিষয় সম্পর্কে একটা প্রশ্ন করি। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের জন্য বাংলাদেশে জামাত ইসলাম নিষিদ্ধ ছিল আওয়ামী লীগ সরকারের সময়। আর ২৪-এর গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তারা গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। কিন্তু ৭১ সালের মানবতা বিরোধী অপরাধের নিষিদ্ধ দলটির কার্যক্রম কিন্তু নিষিদ্ধ না, তারা কিন্তু এখন জাতীয় সংসদে বিরোধী দল। এটা কি আসলে সবার প্রতি সমান, কি বলবো, লেভেল প্লেইং ফিল্ড হয়েছে কিনা, জামাত ইসলাম সমান আচরণ হয়েছে কিনা? জামাত ইসলাম তো এখন আর নিষিদ্ধ দল নয়, সেটাই তো বলছি, একসময় তো নিষিদ্ধ ছিল। এবং আওয়ামী লীগও এখন নিষিদ্ধ, ভবিষ্যৎ কি হবে আমরা জানি না। জামাত ইসলাম ভারত, পাকিস্তান, বাংলাদেশে একাধিকবার নিষিদ্ধ ছিল। যেমন ভারতে এখন যে ক্ষমতাসীন দল বিজেপির মাদার পার্টি আরএসএস ভারতে ৩বার নিষিদ্ধ। তো আসলে নিষিদ্ধ কোনো সমাধান নয়, সেটাই প্রমাণিত হয়। এখন জামাত ইসলাম যেহেতু এখন নিষিদ্ধ নয়, তারা তো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে। আওয়ামী লীগ যদি ভবিষ্যতে নিষিদ্ধ না থাকে, সেও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে। কিন্তু আমি যেটা বলছিলাম যে নিষিদ্ধ না থাকলেই যে সুখকর অভিজ্ঞতা অপেক্ষা করছে তা নয়। জামাত ইসলাম রাজনৈতিক কার্যে অংশ নিতে পারে, তাদের সংসদে অনেক সংসদ সদস্য আছে। কিন্তু ১৯৭১ সালে যে কথা আপনি বললেন, সেই সময় তাদের ভূমিকার জন্য তাদের তো জনগণের কাছে প্রতিনিয়ত জবাবদিহি করতে হয়। অল্প বিস্তর তো হচ্ছে, এই প্রশ্নগুলো তো আছে। আওয়ামী লীগকেও হয়তো সে একসময় নিষিদ্ধ, সে থাকবে না, হয়তো সে হয়তো রাজনীতি করতে পারবে, কিন্তু তাকে কিন্তু তার ১৫ বছরের শাসনামলের জন্য জবাবদিহি করতে হবে। ইতিহাস এর হাত থেকে এই ধরনের প্রত্যেক দলেরই কোনো মুক্তি নেই, কারণ তাদেরকে ভালো কাজের জন্য যেমন প্রশংসা অপেক্ষা করে, তাদের খারাপ কাজের জন্য তাদের জবাবদিহিতে অপেক্ষা করে। চমৎকার বলেছেন। আমরা সময় পেলে নিশ্চয়ই ভবিষ্যতে আরো আলাপ করব। আমরা আলাপ করছিলাম স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন এ নিয়ে। আলতাফ পারভেজ, আপনাকে আবারও কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, কথা বলছিলাম বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজের সঙ্গে। আমরা কথা বলছিলাম স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন কি পারবেন না। এই অনুষ্ঠানটি যারা দেখতে পাননি তারা দেখতে পাবেন প্রথম আলো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং প্রথম আলো online.com-এ। আর যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি জানাই ভীষণ কৃতজ্ঞতা। আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন। সবার জন্য শুভকামনা।